আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বই। চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে দেখো 22 পাতা, 23 পাতা, 22 পাতা, 23 পাতা এবং 24 পাতা। ঠিক আছে, এই তিনটে পাতা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে শোনো। দেখো কি বলেছে, প্রথমে হেডিংটা কি আছে, যে কোনো কিছু ভারী, কোনো কিছু হালকা কেন। দেখবে তোমাদের আশেপাশে দেখবে বিভিন্ন রকম জিনিস রয়েছে। কোনো একটা জিনিস দেখবে ভারী, হাতে নিয়ে বুঝতে পারবে তোমরা, আবার কোনো একটা জিনিস দেখবে হালকা। তো কেন? তো দিদিমণি এসে বললেন, আফতাব, তুমি স্কুলের বই ভর্তি ব্যাগ, পেন্সিল বাক্স আর জলের বোতলের মধ্যে সবচেয়ে হালকা আর সবচেয়ে ভারী জিনিস খুঁজে বার করো তো। কি কি আছে? বই ভর্তি ব্যাগ রয়েছে, পেন্সিল বাক্স রয়েছে, আর জলের বোতল রয়েছে। তো তোমরা বলো, নিজেরা বলো, আইডিয়া করে মোটামুটি একটা বলো যে কোনটা বেশি ভারী হতে পারে আর কোনটা হালকা বলে মনে হতে পারে। তো আমার এখানে মনে হচ্ছে পেন্সিল বাক্সটা হালকা হতে পারে আর জল ভর্তি ব্যাগটা ভারী হতে পারে। দেখা যাক এখানে কি বলেছে। আফতাব বলল, দিদি, সবচেয়ে ভারী হলো স্কুলের বই ভর্তি ব্যাগ আর সবচেয়ে হালকা হলো পেন্সিল বাক্সটা। ঠিক আছে, সবচেয়ে ভারী কি বলছে? স্কুলের বই ভর্তি ব্যাগ, আর সবচেয়ে হালকা হলো পেন্সিল বাক্সটা। হাতে ধরে তুমি মোটামুটি ধারণা করেছো যে কিছু জিনিস বেশি ভারী আর কিছু জিনিস কম ভারী, কিন্তু আরও ভালো করে বুঝতে চাইলে তুমি কি করবে? এটা তো আমি হাতে অনুমান করে বুঝলাম, কিন্তু আরও ভালো করে বুঝতে চাইলে? রুকসানা বলল, দাঁড়িপাল্লা বা বাটখারা দিয়ে মাপবো। কী দিয়ে মাপবো? দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে মাপা হবে। ঠিকই বলেছ। যদি তুমি দেখো দাঁড়িপাল্লার একদিকে যে কোনো একটা বাটখারা চাপিয়ে অন্যদিকে জল ভর্তি বোতলটা রাখলে পাল্লা দুটো যদি কোনো দিকে হেলে না থাকে, তাহলেই বুঝবে দুটি সমান ভারী। যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। তার মানে যার ভর যত বেশি সেই জিনিস তত বেশি ভারী। অর্থাৎ কোনো বস্তু যে পদার্থ দিয়ে তৈরি সেটাই হচ্ছে, যতখানি পদার্থ দিয়ে তৈরি সেটাই হচ্ছে তার ভর বলা হচ্ছে। যে বস্তুর ভর বেশি সেটা ভারী বেশি হবে, আর যে বস্তুর ভর কম তার হচ্ছে কম ভারী। তাহলে বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। তাহলে বাটখারা দিয়ে কী মাপা হয়, বা দাঁড়িপাল্লা দিয়ে কী মাপা হয়? কোনো জিনিসের ভর মাপা হয়। কী মাপা হয়? কোনো জিনিসের ভর মাপা হয়। এখানে দেখো বিভিন্ন রকম বাটখারা দেওয়া রয়েছে। এটা 10 কেজি, এটা 5 কেজি, এটা 2 কেজি, এটা 1 কেজি, এরকম বাটখারা দেওয়া রয়েছে। সিধু বলল, দিদি, জল ভর্তি বোতল খালি বোতলের চেয়ে ভারী। অবশ্যই, জলের ভর রয়েছে। তার মানে কি জলেরও ভর রয়েছে? হ্যাঁ, শুধু জল কেন, যে কোনো কঠিন বা যে কোনো তরলের একটা ভর রয়েছে। তাহলে ভর কার কার রয়েছে? তরল পদার্থেরও রয়েছে, আবার কঠিন পদার্থেরও রয়েছে। এই যে আমি পেনটা দিয়ে লিখছি, এই পেনটারও কিন্তু একটা ভর রয়েছে। এই যে বই, এই বইটারও কিন্তু একটা ভর রয়েছে। আবার আমি যে জল খাবো, সেই জলটারও কিন্তু একটা ভর আছে। এসো দাঁড়িপাল্লা তৈরি করি। তো দাঁড়িপাল্লা তোমরা নিজেরাও তৈরি করতে পারবে। কিভাবে তৈরি করবে দেখো, এরকম একটা লাঠি নিয়ে নিলে এক হাত, আর দুটো এরকম কী নেবে, দুটো সমান মাপের একটা সমান ওজনের ঢাকনা, দুটো সমান ওজনের ঢাকনা নিতে পারো, বা ছোট প্লাস্টিকের থালাও নিতে পারো। ঠিক আছে, নিয়ে এরকমভাবে দড়ি দিয়ে এই যে 3টে করে ফুটো করা হলো, এই যে প্রত্যেকটা বাটিতে বা এতে 3টে করে ফুটো করে এরকম দড়ি দিয়ে বাঁধা হলো, একটা দুটো 3টে দড়ি দিয়ে বেঁধে এই ওপরে লাঠির একদিকে বাঁধা হলো, আর একইভাবে সেমভাবে এদিকটাও বাঁধা হলো। তার মানে দুদিকে দুটো এরকম ঝোলানো হলো, আর ঠিক মাঝখানটা এরকম একটা সুতো বাঁধা হলো, যাতে সুতোটা ধরলে এই দাঁড়িপাল্লা, অর্থাৎ এই যে পাল্লা দুটো মানে দুদিকে না, একদিকে না ভারী হয়ে যায়, মানে দুদিকে সমান থাকে। ঠিক আছে, লাঠিটা সমান অবস্থায় থাকবে, তার মানে তখন দাঁড়িপাল্লাটা কমপ্লিট হলো। এইবার তোমরা এই দাঁড়িপাল্লার সাহায্যে কী করতে পারবে? কোনো বস্তুর ভর মাপতে পারবে। এইবার আমরা এখানে দেখলাম কঠিন বা তরল পদার্থের একটা ভর আছে, কিন্তু গ্যাসের কথা বলা নেই। এখানে গ্যাসেরও কি ভর আছে? আমার তো তা মনে হয় না। কে বলছে? এটা রাজেশ বলছে। রাজেশ বলছে গ্যাসের ভর আছে, গ্যাস তো প্রচুর হালকা, তো গ্যাসের কি ভর আছে? গ্যাসের আমার তো মনে হয় না গ্যাসের ভর আছে। এটা কিন্তু রাজেশ বলছে, আমি না। এবার দেখো এখানে বলছে হ্যাঁ গ্যাসেরও ভর আছে।
তাহলে কারো ভর আছে, গ্যাসেরও ভর আছে। তোমার হাতে ধরা বেলুনে যতটা গ্যাস ধরে বা গাল ফোলালে যতটুকু গ্যাস মুখের মধ্যে থাকে তাদের ভর খুবই নগণ্য। যেহেতু বাতাসের যে অণুগুলো থাকে সেগুলো চারদিকে চারিয়ে থাকে, সেই জন্য বাতাস হচ্ছে খুবই মানে ভর খুবই কম এবং নগণ্য, মানে একদম ধরাই চলে না। তাই তুমি বুঝতে পারছো না। কিন্তু তুমি কি গ্যাসের উনুনে রান্না হতে দেখেছো? গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায়, আগুন জ্বালালে পড়ে রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। দেখো নি, বাড়িতে যদি গ্যাস সিলিন্ডার দেন তার ওটা আনতে খুব কষ্ট হয়, কিন্তু নিয়ে যাওয়ার সময় তিনি কত সহজেই সিলিন্ডারটা নিয়ে যান। তার মানে কি, ওর ভিতরে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা পুড়ে শেষ হয়ে গেছে। তার মানে গ্যাসের একটা ভর ছিল। যখন ভর্তি ছিল গ্যাসটা তখন ভারী ছিল, আর যখন গ্যাসটা ফাঁকা হয়ে গেল তখন কি হচ্ছে, হালকা হয়ে গেল। তার মানে কি, গ্যাসের একটা ভর আছে। অরুণ বলল, রোজ রোজ গ্যাস পুড়ে যাচ্ছে বলে সিলিন্ডারের ভর কমছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে গ্যাসেরও ভর রয়েছে। তাহলে কি হচ্ছে, গ্যাসেরও ভর আছে। আচ্ছা, একটা ছোট বালির দানা আর তারও কি ভর আছে? ছোট বালির দানা তারও কি ভর আছে? নিশ্চয়ই আছে, নইলে এক বস্তা বালি অত ভারী হয় কি করে? বস্তায় অনেক বালির দানা থাকে। তাহলে বোঝা গেল কঠিন, তরল এবং গ্যাস সবারই ভর আছে, তার প্রত্যেকই কিছুটা জায়গা দখল করে থাকে। তাহলে কি হলো, এখান থেকে কি জানতে পারলাম, যে কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ সবার ভর আছে, আর প্রত্যেকেই কিছু না কিছু জায়গা দখল করে থাকে। তাহলে এখানে এবার পদার্থ কাকে বলবো, বা ম্যাটার, যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা দখল করে থাকে তাকেই আমরা পদার্থ বলবো। কঠিন, তরল ও গ্যাস হলো পদার্থের তিনটি অবস্থা। তাহলে এখানে কোশ্চেন কি কি আসতে পারে দেখো। পদার্থ কাকে বলে? পদার্থ যার কিছুটা ভর আছে, যে কিছুটা স্থান দখল করে থাকে, তাকে বলা হয় পদার্থ। পদার্থ কি কি হতে পারে? কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। পদার্থের তিনটি অবস্থা, ঠিক আছে? বড় হলে কিন্তু চারটি অবস্থা পড়বে, তো এখন তোমরা ছোট আছো, তিনটি অবস্থায় পড়ো, যে কঠিন, তরল এবং গ্যাসীয়। ঠিক আছে? আর কাদের কাদের ভর রয়েছে? কঠিনেরও রয়েছে, তরলের রয়েছে, গ্যাসেরও রয়েছে। আর দাঁড়িপাল্লা আর বাটখারার সাহায্যে কী হয়? বস্তুর ভর মাপা হয়। বোঝা গেল? এইবার আমরা চলে যাচ্ছি, বরফ গলে জল হলো আর জল বাষ্প হলো। বরফ হচ্ছে কঠিন, সেটাকে গলে জল হলো মানে তরলে পরিণত হলো। আবার সেই জল থেকে বাষ্প হলো মানে গ্যাসীয় পদার্থে পরিণত হলো। আফতাবের বাবার মাছের ব্যবসা। আফতাব দেখেছে বরফের মধ্যে করে মাছ আসে। বাবা বললেন, বরফে রাখলে মাছ সহজে নষ্ট হয় না। সিঁদুর আবার বরফের গুঁড়ো নিয়ে ঢেলা তৈরি করে লোফালোফি করতে ভালো লাগে। দুজনেরই একটা সমস্যা, বরফ তাড়াতাড়ি গলে জল হতে থাকে। ক্লাসে গিয়ে দুজনেই অবাক। দিদিমণি একটা কাঁচের গ্লাসে করে বরফ এনে টেবিলে রাখলেন। অরুণ বলল, দিদি বরফ এনেছেন কেন? বরফ দিয়ে কী হবে? বরফ এনেছে তোমাদের দেখাবো বলে। আচ্ছা দেখো তো, বরফের ওপরটায় কিছু দেখতে পাচ্ছ? রুকসানা বলে, হ্যাঁ দিদি, বরফ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আফতাব বলল, আমিও দেখেছি, কিন্তু ওতে ধোঁয়ার গন্ধ নেই। ওটা ধোঁয়া নয়। ঠিক বলেছ আফতাব, ওটা ধোঁয়া নয়। ওটা কি আমি তোমাদের বলবো? ওটা কি আমি তোমাদের বলবো? কিন্তু সিধু, তুমি বলো তো, গ্লাসের গায়ে আর কি দেখতে পাচ্ছ? এই যে গ্লাসের গায়ে দেখা যাচ্ছে, দেখো জলকণা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গ্লাসের বাইরে ছোট ছোট ফোঁটা ফোঁটা জলকণা জমেছে, জল জমেছে। জল কোত্থেকে এলো? হাওয়া একটি গ্যাসীয় মিশ্রণ, ওতে অনেক গ্যাস আছে। তাছাড়াও হাওয়ায় জলীয় বাষ্প থাকে। হাওয়ায় কি থাকে? এই যে আমাদের বাতাসে কি থাকে? জলীয় বাষ্প থাকে। খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়। খুব ঠান্ডা গেলে দেখবে মেঘ তো মেঘের মধ্যে তোমার কি জলীয় বাষ্প থাকে। এবার ওটা যখন খুব ঠান্ডা হয়, ঠান্ডা হলে কি হয়ে যাবে? তখন জল রূপে ফোঁটা ফোঁটা হয়ে নিচে নেমে আসে। ঠিক আছে? এখানেও সেরকম দেখো, জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়। গ্লাসের বাইরে জলের ফোঁটাগুলো সেইভাবেই তৈরি হয়। যেহেতু বরফ ভেতরে আছে, খুব ঠান্ডা, আর ঠান্ডার সংস্পর্শে বাতাসটা চারদিকে গ্লাসের সংস্পর্শে আসে, এবং গ্লাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্প গ্লাসের গায়ে বিন্দু বিন্দু আকারে জমা হয়। গ্লাসেস বলে, কিন্তু ওই ধোঁয়ার মতো জিনিসটা কি? ধোঁয়ার মতো জিনিসটা কি? হাওয়ায় থাকা ওই জলীয় বাষ্পই ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি করছে। বোঝা গেল? হাওয়ায় থাকা ওই জলীয় বাষ্পই ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি করেছে। যখন জলকণাগুলো হাওয়ায় ভাসছে, তখন তাদের গায়ে লেগে আলো ঠিক রচ্ছে। ওই ছোট ছোট জলকণাগুলি যেহেতু দল বেঁধে রয়েছে, তাই ওটা সাদা ধোঁয়ার মতো দেখাচ্ছে। যখন ছোট ছোট জলকণা দল বেঁধে থাকে, তখন ওটাকে সাদা ধোঁয়ার মতো লাগে। রুকসানা বলল, তাহলে গ্লাস থেকে আরেকটু উঁচুতে সাদা দেখাচ্ছে না কেন?
খুব ছোট ছোট জলকণা তাড়াতাড়ি উবে গিয়ে হাওয়ায় মিশে যায়, মানে উবে গিয়ে মানে বাষ্প হয়ে যায়। ঠিক আছে, জলকণা তাড়াতাড়ি উবে গিয়ে বাষ্প হয়ে মিশে যায়, মানে হাওয়ায় মিশে যায়, তখন আর তাদের দেখা যায় না। আচ্ছা, যদি গ্লাস শুদ্ধ বরফটা 1 ঘন্টা এখানে রেখে দিই, গ্লাসের মধ্যে কি তখনও বরফ পড়ে থাকবে? সিধু বললেন না, না, সব বরফ গলে জল হয়ে যাবে। তাহলে আমরা তখন যে জলটা পাবো তাকে উনুনে যদি ফোটাই কি হবে? সাদা ধোঁয়ার মতো ভাপ বেরোবে আর জলটা উবে যাবে। ভাপ বলে কেন দিদি? ঠিক, এখানে জল ফুটে জলীয় বাষ্প তৈরি হবে। বাষ্প কথাটা ভাপ কথাটা থেকেই এসছে। এখানে জল ফুটে কি তৈরি হচ্ছে? বাষ্প। তাহলে তোমরা দেখলে জলের 3 রকম অবস্থা। জল থেকে কঠিন তখন আমরা বলি বরফ, জল যখন কঠিন তখন আমরা বলি বরফ, বরফ গলে যখন হয় তরল তখন তাকে জল বলি, আর তরল জল ফোটালে পাওয়া যায় কি? জলীয় বাষ্প। বোঝা গেল? জলের 3 রকম অবস্থা, কঠিন অবস্থায় বরফ, তরল অবস্থায় জল, আর গ্যাসীয় অবস্থায় জলীয় বাষ্প। বরফ থেকে জল বা জল থেকে বাষ্প বা বাষ্প থেকে জল হলো আসলে জলের অবস্থার পরিবর্তন। তাহলে জলের অবস্থার পরিবর্তন এগুলো। তাহলে জল থেকে বাষ্পে পরিণত হওয়া, জল থেকে কঠিন থেকে জলে পরিণত হওয়া, ঠিক আছে, বরফ থেকে জলে পরিণত হওয়া, এগুলো আসলে কি? অবস্থার পরিবর্তন। ঠিক আছে, জলের অবস্থার পরিবর্তন। এবার নিচের প্রশ্নগুলি নিয়ে তোমরা আলোচনা করো, প্রয়োজনে শিক্ষক শিক্ষকের সাহায্য নেয়। রৌদ্রে যখন ভিজে গামছা রাখা হয়, গামছাটা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? কি হয়? রোদের প্রচণ্ড তাপে কি হয়? জল বাষ্পীভূত হয়। জল ছোট ছোট বিন্দু আকার থেকে কী হতে? জল বাষ্পে পরিণত হয়। সেই জন্য ওই গামছা থেকে জলটা বেরিয়ে যায় এবং গামছাটা শুকিয়ে যায়। শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসে কোথা থেকে? বাতাসের জলীয় বাষ্প। বাতাসের জলীয় বাষ্প ঠান্ডার সংস্পর্শে এসে ছোট ছোট জলকণায় পরিণত হয় এবং ভারী হয়ে সেটা শিশির রূপে জমা হয় ঘাসের মধ্যে। জল ছাড়া আর কী কী জিনিস ঠান্ডা করলে জমে যেতে দেখেছো? জল ছাড়া আর কী কী জিনিস ঠান্ডা করলে জমে যেতে দেখেছো? দেখবে নারকেল তেলকে যদি তুমি ঠান্ডার মধ্যে রেখে দাও, দেখবে সেটা জমে যায়, জমে কঠিন হয়ে যাবে। আবার মাখন দেখবে এমনি যদি, বা মাখন বা ঘি, এগুলো কিন্তু তরল অবস্থায় থাকে, এগুলোকে যদি একটু ঠান্ডা অবস্থায় করা হয় তাহলে কী হচ্ছে? এটা কঠিনে পরিণত হবে। শীতকালে নারকেল তেলের শিশিতে তেল জমে কঠিন হয়ে গেছে, কি করে শিশির মধ্যে কিছু না ঢুকিয়ে তুমি তেল বার করে মাথায় মাখবে? এটাকে গরম করব, গরম করলে কি হয়ে যাবে? তেল গলে যাবে, তখন আমি মাথায় মাখতে পারবো। সুতির জামা ইস্ত্রি করার সময় কাপড়ে একটু জল ছিটিয়ে রাখা হয় কেন? এবার এই অল্প ভিজে কাপড়ে গরম ইস্ত্রি ঘষলে কী হতে দেখা যাবে? কি হয় বলো তো? যে একটু জল ছিটিয়ে রাখলে সেই জলটা কী হয়? বাষ্পে পরিণত হবে, জলটা বাষ্পে পরিণত হবে এবং সুতির জামাটা দেখবে যে কোঁচগুলো থাকে, সেই কোঁচগুলো কী হয়? আস্তে আস্তে সমান হয়ে যায়। ঠিক আছে, এবার প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন। সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্পে পরিণত হয়। বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি করে। এই জলের ফোঁটা দিয়ে মেঘ তৈরি হয়। কখনো কখনো জল আরও ঠান্ডা হয়ে বরফের টুকরোও তৈরি করে। কালবৈশাখী ঝড়ের সময় এই বরফের টুকরোগুলো যখন এসে পড়ে তখন বলি শিল পড়ছে। শিলা মানে হচ্ছে পাথর, যদি ওগুলো পাথর নয় তবুও কঠিন তো বটেই, ওই শিলা থেকে শিল কথাটা এসছে। বোঝা গেল? প্রথমে সূর্যের তাপে কি হচ্ছে? পুকুর, নদী, নালা থেকে জল বাষ্পে পরিণত হচ্ছে। সেই জল বাষ্প থেকে কি হচ্ছে? মাটির অনেক উঁচুতে উঠে যখন ঠান্ডা হয়, উঁচু থেকে যত উঠবে তত ঠান্ডা হবে এবং ঠান্ডা হতে হতে ছোটো ছোটো জলকণায় পরিণত হবে। এই জলকণাগুলো যখন একসঙ্গে থাকবে তখন সেটা মেঘ রূপে থাকবে এবং এই মেঘ যখন আরও ঠান্ডা হবে তখন কি হবে? বৃষ্টির ফোঁটা আরও বড় হয়ে যাবে, মানে জলের ফোঁটাগুলো আরও বড় হয়ে যাবে, তখন কোনো অবলম্বন না পেয়ে নিচের দিকে নেমে আসে জলের ফোঁটা, সেটাকে বৃষ্টি বলে। এবং ওই যে জলের ফোঁটাগুলো যদি খুব ঠান্ডা হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, তখন জলের ফোঁটাগুলো বরফে পরিণত হয়। ওই বরফে পরিণত হলে সেই বরফ যখন মাটিতে এসে পড়ে তখন আমরা কি বলি? শিল পড়ছে বলে আমরা উল্লেখ করি। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে আমি 24 পাতা পর্যন্ত পড়ালাম। এখানে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। তো আমি সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে দাগ দিয়ে দিয়েছি, দাগ দেওয়ার লাইনগুলো ভালো করে পড়বে আর পুরোটা তো রিডিং পড়বে। ঠিক আছে, এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমরা আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।